আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চীনের প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক, ১৩টি সমঝোতা স্মারক সই, তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে একমত ঢাকা বেইজিং। প্রায় ২ বছর পর চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, ২৮ জুন থেকে আবেদন। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে দৃঢ় প্রত্যয়, নতুন হাইকমিশনারের। পাসপোর্ট ও বিআরটিএতে সবচেয়ে বেশি দুর্নীতি, বলছে টিআইবি। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক প্রভাবে জিম্মি দুদক, ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এবং সরকারের প্রতি পূর্ণ আস্থা ও সহযোগিতার ঘোষণা দিয়েছে চীন। বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে দেশটির প্রধানমন্ত্রী লি জিয়াংয়ের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে সই হয় ১৩টি সমঝোতা স্মারক। এর মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতায় চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের সাথে ৪টি এমওইউ সই হয়। সেই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে বেইজিং। এর আগে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দিয়ে চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দেশটির পানি সম্পদ মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তা সহ দেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় ঐক্যমতে পৌঁছায় দুই দেশ। বেইজিং থেকে মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে বিকেল ৫টায় বেইজিং এর গ্রেট হল অব পিপলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিবাদন মঞ্চে দুই প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানান চীনের সুসজ্জিত সশস্ত্র বাহিনীর একটি দল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়, শুভেচ্ছা বিনিময় আর দুদেশের প্রতিনিধিদের মধ্যে পরিচয় পর্বের পর লাল গালিচা সংবর্ধনা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিবাদন মঞ্চে নিয়ে যান চীনের প্রধানমন্ত্রী। এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দুদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাননীয় লি কিয়াং বলছেন যে প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপ এবং গভর্নেন্সের প্রতি পিপলস রিপাবলিক অফ চায়নার ফুল সাপোর্ট ওনার প্রতি আছে। প্রাইম মিনিস্টার তারেক রহমান raised the issue of the Rohingya crisis. Honorable Premier of the People's Republic of China gave a very positive gesture to Prime Minister Rahman that they will always be on the side of positive cooperations and will assist in that matter also in talking to the government in Myanmar. এর আগে বেইজিং এর দিয়াওতাই হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত, চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high-value infrastructure, and clean energy. As China moves up the ladder, parts of the manufacturing ecosystem will look for new, competitive, and trusted locations. Bangladesh can be one of those locations. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. প্রধানমন্ত্রী বলেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process
which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. এদিন রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বাংলাদেশের তিস্তা সহ বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় ইতিবাচক সাড়া দিয়েছে চীন সরকার। পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের পানি সম্পদ মন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ব্যবসায়ীদের ব্যাপক হারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এই সফরে। চীনের বেইজিং থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ তার সুযোগ্য সন্তানের মাধ্যমে ঘটছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। অতীতের একমুখী পররাষ্ট্রনীতির পরিবর্তে এখন বহুমুখী নীতির প্রতিফলন দেখা যাচ্ছে। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে এবং চীনের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে যে বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সে সম্পর্ক আরও জোরদার হলো জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আবেদন করা যাবে 28 জুন থেকে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দেশটির নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মিজান শাহজাহানের রিপোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের পর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে আসেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি বলেন, আগামী 28 জুন থেকে বাংলাদেশিরা আবার ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা অব্যাহত রাখার কথাও জানান সদ্য দায়িত্ব নেওয়া এই হাইকমিশনার। I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. প্রাথমিকভাবে 5টি সেন্টারের মাধ্যমে ভিসা আবেদন জমা নেওয়া হলেও পর্যায়ক্রমে অন্যান্য শহরেও ভারতীয় ভিসা সেন্টারগুলোতে এ কার্যক্রম চালু হবে বলে জানান তিনি। ভিসা কার্যক্রম চালুর মধ্য দিয়ে দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা তার। আজকে আমি খুবই প্রাউড মনে করছি যে আজকে বাংলাদেশে আমি ইন্ডিয়ার হাই কমিশন হিসেবে আজ থেকে আমার কাজটা আরম্ভ হল। যখন বর্ডারে আপনার সঙ্গে মুখোমুখি হয়েছিল, ওই সময় সবচেয়ে প্রথম প্রশ্ন আমাকে যা জিজ্ঞেস করেছিল, ওই প্রশ্নটা ছিল ভিসার কি হবে। ওই জিনিসটা আমার মাথায় ছিল। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। গত 12 জুন বাংলাদেশে আসেন দীনেশ ত্রিবেদী। দুই দেশের 55 বছরের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে ঢাকায় পাঠালো দিল্লি। বাংলাদেশের মাটিতে পা রেখেই তিনি বলেন, দ্বিপাক্ষিক ইস্যুতে যৌক্তিক সিদ্ধান্ত নেবে দিল্লি। সীমান্তে যখন পুশিনের চেষ্টা চলছে, তখন ভারতের কূটনৈতিক নীতিতে ভিসা চালুর নতুন সিদ্ধান্তে কিছুটা আশার আলো দেখছেন দুই দেশের মানুষ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের মধ্যে স্থানীয় ও উচ্চ পর্যায়ের চলমান বৈঠকের মাধ্যমে
বাংলাদেশ ও ভারতের সীমান্ত সমস্যা দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে এই আশা প্রকাশ করেন তিনি। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বৈঠক করেন হাইকমিশনার। এ সময় তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন ঢাকায় নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী হবে। বলেন, নিকটতম প্রতিবেশী এবং বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। এ সময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্ত সমস্যা সহ অমীমাংসিত ইস্যু সমাধানে ইতিবাচক উদ্যোগের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। বৈঠকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পৌঁছে দিয়ে ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে দিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে বিরোধী দল ও সরকার দলীয় এমপিদের মধ্যে চরম বাকবিতণ্ডায় উত্তপ্ত জাতীয় সংসদ। এই বাজেট বাস্তবায়িত হলে ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্নবিত্ত মানুষ পথে বসবে বলে অভিযোগ বিরোধী দলীয় এমপিদের। এ সময় তাদের বক্তব্যের তীব্র বিরোধিতা করে সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় বৃহস্পতিবার সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিরোধী শিবির থেকে অভিযোগ করা হয় 9,36,000 কোটি টাকার বাজেটে 2,26,000 কোটি টাকা ঘাটতি রয়েছে। ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করতে গেলে দেশ অর্থনৈতিক বিশৃঙ্খলায় পড়বে। সরকার অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে 1,12,000 কোটি টাকার মতো ঋণ তারা গ্রহণ করবে, তাহলে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হবে না, যার কারণে কিন্তু অর্থনীতি একটা স্থবির অবস্থায় এসে দাঁড়াবে। আমরা বলছি যে বাজেট পেশ করার পরে জিনিসপত্রের মূল্য বাড়েনি। কৌশলগতভাবে সরকার বাজেট পেশ করার 7 দিন 10 দিন আগে থেকেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে, এরপরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছেন। আমাদের বাজেটে অনেক আশার ঘর নির্ধারণ করা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, আমি বাজেটটি পড়তে গিয়ে আমার কাছে এই প্রত্যেকটা ঘরের দরজাগুলো, আশার দিকগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় বিরোধী দলের বক্তব্যের কড়া সমালোচনা করেন ট্রেজারি বেঞ্চের সদস্যরা। বলেন, প্রস্তাবিত বাজেট মধ্যবিত্ত ও মেহনতি মানুষের। তারা বলে 4 লেনের রাস্তা লাগবে, 20টা ব্রিজ লাগবে, কিছু কাঁচা রাস্তা পাকা করতে হবে। কথাগুলো শুনে মনে হলো তুম করো তো চমৎকার, হাম করে তো থাক, আর বললামই না। 17 বছর স্বৈর শাসকের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার এই 18 মাসও লুটতরাজ করছে। তারপরে আবার ইরানের যুদ্ধ, এর ভিতরে যে উনি বাজেট দিতে পারছে, এই 20 কোটি মানুষের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। এত টাকা বাজেট ঘাটতি বাজেট নিয়ে এইটাই যারা জিজ্ঞাসা করছেন আমার বিরোধী দলের সম্মানিত সদস্যরা, এটা আগামী বছর যখন আমরা পারবো না তখন জিজ্ঞাসা করবেন। এটা এখন জিজ্ঞাসা করার ব্যাপার না, আপনাদের আশঙ্কাটা থাকুক। অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। অধিবেশনে সরকার দলের এমপি মোহাম্মদ আখতারুজ্জামানের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলের এমপি হাসনাত আব্দুল্লাহ। জুলাই তো বিক্রি করার বিষয় না, যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো, অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। বাজেটে সম্পদের সুষম বন্টন এবং সব এলাকায় সম উন্নয়নের ভাবনা রাখা হয়েছে বলেও দাবি করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। বাজেট প্রস্তুত করার জন্য আমাদের অর্থমন্ত্রী ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সরকারের নেয়া 1300 প্রকল্প নিয়ে সরকার বিব্রত বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে বাজেট বিষয়ক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জানান, অর্থায়নের বড় উৎস হবে পুঁজিবাজার। আগামী 2 বছরে নতুন নীতির মাধ্যমে পুঁজিবাজারকে উজ্জীবিত করা হবে। তরিক ইসলামের রিপোর্ট। ভঙ্গুর অর্থনীতির মাঝে চলতি মাসে 2026-27 অর্থ বছরের প্রায় 9.5 লাখ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছে সরকার।
প্রশ্ন ওঠে বাজেটের আকার ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে। এমন বাস্তবতায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজন করে বাজেট আলোচনা। এতে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন বিশ্লেষকরা। 10টা প্রায়োরিটি ঠিক করা হয়েছে ওখানে, তার মধ্যে ইম্পর্টেন্ট এবং নতুন কিছু আছে। নতুন কিছুগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি আছে কিনা। ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোতে সেভাবে কিন্তু আসলে জব তৈরি হচ্ছে না, যেটি একটা আশঙ্কার কারণ। বলেন প্রস্তাবিত বাজেটে ব্যবসা সহজ করার নানান পরিকল্পনা রয়েছে। দাবি জানান সুদের হার কমানোর। যদি প্রাইভেট সেক্টর ডিমান্ডকে আমি উজ্জীবিত করতে চাই, তো এই পলিসি রেটটা যদি হায়ার রাখি, then the market interest rate will remain higher. Why they should borrow? গভর্নমেন্টের পক্ষে একা 30% এখনকার জন্য, যেটা আমি ধরে নিলাম 5.5% জিডিপি গ্রোথ, it's more than 30% required compared to the GDP. একা কি সম্ভব? এ সময় অর্থমন্ত্রী বলেন ব্যাংক ও ঋণ নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে পুঁজিবাজার। আমরা উই ইনহেরিটেড 1300 প্রজেক্ট 15 বছর। এই প্রজেক্টটা আমাদের জন্য লাইবিলিটি, ইটস অ্যানাদার লাইবিলিটি দ্যাট উই হ্যাভ ইনহেরিটেড। সব বাদও দিতে পারছে না, 50-60% ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি বাদ দিয়ে কি হবে, না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি। সো উই আর এ বিগ প্রবলেম উইথ দ্যাট। আগামী 2 বছরের মধ্যে দেশের অর্থনীতি শক্তিশালী করার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পাসপোর্ট ও বিআরটি এর সেবা পেতে সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেবা খাতে দুর্নীতি নিয়ে টিআইবির জরিপে এই তথ্য উঠে এসেছে। রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা জানান, বিচার সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি। বিভাগ বেদে ময়মনসিংহে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আমলাতান্ত্রিক ও রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারেনি দুদক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025-এর প্রতিবেদন প্রকাশ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে 2024 সালের নভেম্বর থেকে 25-এর অক্টোবর পর্যন্ত এক বছরে বিভিন্ন সেবা খাতে দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। চলেছিল 27,072 টাকা। প্রতিবেদনে বলা হয়, এ সময় মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে পাসপোর্ট সেবা নিতে গিয়ে। জাতীয়ভাবে পাসপোর্ট সেবা নিতে দুর্নীতির শিকার হয়েছে প্রায় 84.4%। এছাড়া সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সেবা নিতে গিয়ে 79.3%, বিচারিক সেবায় 71.3%, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা পেতে 69.4%, ভূমিতে 66.3%, স্বাস্থ্য ও কৃষি খাতে 64.4% মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। 2023-এর তুলনায় 2025-এ সেবা খাতে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে, যদিও 2023-এর তুলনায় 25-এ খানাপ্রতি কমেছে ঘুষের হার। খানাপ্রতি গড় ঘুষের পরিমাণ যেটি আগে বলেছে কিছুটা কমেছে, যেটি 9.8%। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যে খাতগুলোর দুর্নীতি প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা রাখার কথা সেইগুলোই বেশি দুর্নীতিগ্রস্ত। বিচারহীনতার কারণে দুর্নীতি শিকার হতে হয়, দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য যে প্রতিষ্ঠানটি, সেটিকে আরো কার্যকর করতে হবে। এ সময় রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবে এমন ব্যক্তিকে দুদকের নেতৃত্বে আনা প্রয়োজন বলেও জানান টিআইবির এই শীর্ষ কর্মকর্তা। এমন নিয়োগ যেন না হয় দুদকে যারা দলীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে কাজ করবে। দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার তাদের 31 দফার প্রতিশ্রুতি অনুযায়ী শক্ত অবস্থান নেবেন বলেও আশা করেন ইফতেখারুজ্জামান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি ব্যবস্থা নিতে আধুনিক অস্ত্র দেয়া হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের। থাকবে ডগ স্কোয়াড, করা হবে হাজতখানা ও আধুনিক ল্যাব। সচিবালয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকের বিস্তার রোধে আইন সংশোধন করা হচ্ছে বলেও জানান তিনি। মাদক মামলার দ্রুত বিচারে গঠন করা হবে বিশেষ ট্রাইব্যুনাল। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি কি দোষ করছি ভাই? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার বারের লাইসেন্স করা, আমি মদ খাই। তরুণ তরুণীদের অনেকেই মাদকে জড়িয়ে এভাবে বেপরোয়া হয়ে যাচ্ছে। তাদের সাপ্লাই দিচ্ছে একটি চক্র। অনলাইনেও মিলছে মাদক। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে মাদকের থাবা। আসক্ত হয়ে সুন্দর জীবন হারাচ্ছেন অনেকেই।
আমি মাদকাসক্ত হই প্রথমে স্যার আমার মাদকের প্রতি অনেক কিউরিওসিটি ছিল। আমি যখন মানুষকে দেখতাম বা টিভিতে দেখতাম বিভিন্ন মানুষজন মাদক গ্রহণ করে, তখন আমার এটা জানতে মনে হলো যে কি আছে এই জিনিসটার মধ্যে, আমি একটু নিয়ে দেখি। তো ফার্স্ট টাইম যখন আমি এটা নিলাম, তারপর থেকে আমি রেগুলার নেওয়া শুরু করলাম। মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তাদেরকে নিধিরাম সর্দার বলছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্রসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। মাদক দ্রব্যের ব্যবসায়ী, চোরা কারবারি যারা করে তাদের সশস্ত্র গ্রুপ আছে, কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এটা অনেকটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। 1413 কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে, এরপর দেশজুড়ে জোরদার করা হবে অভিযান। মাদক নিয়ন্ত্রণ আইনটা যেটা বিদ্যমান আছে, এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ, শক্তিশালী। মামলা পরিচালনার ক্ষেত্রে 80,000 মামলা পেন্ডিং আছে ঢাকা, কক্সবাজারে 18,000-এর উপর, চট্টগ্রামে প্রায় 39,000। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। মাদকাসক্তদের সুচিকিৎসা দেওয়ায় বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে আর্থিক প্রণোদনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাদকাসক্তি চিকিৎসা নিরাময় কেন্দ্র। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। তথ্য প্রযুক্তির মাধ্যমে অডিট ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর সদস্য মোস্তাসিম বিল্লাহ ফারুকী। রাজধানীর ব্র্যাক সেন্টারে বাজেট নিয়ে সিপিডির আলোচনায় তিনি আরও বলেন, এবারের বাজেটে কর আয়ের সীমা বাড়ানো হয়েছে। এ সময় ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা। আগে এমন হতো যে আমাদের সার্কেল কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে তারা নিজেরা সিলেকশনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতো। এখন দে হ্যাভ নো রাইট টু সিলেক্টেড, কাউকে এই প্রক্রিয়া নিয়ে আসার তাদের কোনো সুযোগ নেই। এই টোটালটাই ডিজিটালি হবে এবং এটি হয়তো কিছু রিস্ক বেসড হবে। আমরা কিছু তথ্য তাদেরকে দেব যে এই জায়গায় রিস্ক আছে, এই রিস্কের বিষয়গুলো বিবেচনা করে করবেন। তার মানে এটি আর হিউম্যান টাচ ছাড়া হবে। আপনার ব্যক্তিগতভাবে আপনাকে কাউকে টার্গেট করে অডিট সিলেকশন যাওয়ার কোনো সুযোগ কারো হাতে থাকবে না। ইভেন এনবিআর চেয়ারম্যান ক্যানট ডু দিস। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জুলাই সনদ বাস্তবায়নে জনমত সৃষ্টি, গুম খুনের বিচার নিশ্চিত করা ও জুলাই গণ অভ্যুত্থানের জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি দিয়েছে 11 দল। এর মধ্যে রয়েছে 1 থেকে 15 জুলাই পর্যন্ত সব জেলা এবং মহানগরে সেমিনার, 23, 24 ও 25 জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি আঁকা। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিচারণমূলক সমাবেশ সহ 5 আগস্ট সারা দেশের সব জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেয় 11 দলীয় জোট। লক্ষ্মীপুরের রায়পুরে মা সহ 3 মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রায়পুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতরা হলেন মা শাহিনুর বেগম, বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সায়মা আক্তার, ছোট মেয়ে শিফা আক্তার এবং মেজ মেয়ে কলেজ ছাত্রী ইকরা আক্তার। এর মধ্যে ঢাকায় নেয়ার পর হাসপাতালে মৃত্যু হয় ইকরা আক্তারের। এদিকে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে অন্তর মজুমদার নামে এক যুবককে গণপিটুনি দিলে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আহত হন পুলিশের 6 সদস্য। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। হামদর্দ পাবলিক কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠানে জানানো হয়, এবছর হাকিম আব্দুল মজিদ বৃত্তি পেয়েছেন হুসনা খাতুন।
রাবেয়া হামদর্দ বৃত্তি লাভ করেছেন আনন্দ আহমেদ এবং উম্মে হাজেরা মিম পেয়েছেন শহীদ হাকিম মোহাম্মদ সাইদ বৃত্তি। পরে কলেজ ম্যাগাজিন বিকশিত প্রাঙ্গণের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মহিউদ্দিন মাতুব্বর, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার ময়নাল হোসেন উপস্থিত ছিলেন। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি জানান, রাজধানীর আমিনবাজারে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। মন্তব্য করেন, দেশের সব সরকারি কার্যক্রম ঢাকা কেন্দ্রিক হওয়ায় পরিবেশ রক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দূষণ রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, উপকূলীয় 12 জেলার 40টি উপজেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এবার খেলার খবর। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে মাঠে নামবে জার্মানি। প্রথম 2 ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করা 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময় মুখোমুখি হবে আফ্রিকার 2 দেশ কুরাসাও এবং আইভরি কোস্ট। শুক্রবার ভোর 5টায় তিউনিশিয়ার বিপক্ষ নেদারল্যান্ডস। একই সময় জাপান খেলবে সুইডেনের বিপক্ষে। আর শুক্রবার সকাল 8টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ তুরস্ক। অন্যদিকে প্যারাগুয়ে লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নকআউটে যাওয়ার সমীকরণে ম্যাচগুলো কয়েকটি দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ফুটবল বিশ্বকাপের আবহে রাজধানীতে সালাম গ্রুপের প্রধান কার্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থনে আয়োজিত এ ম্যাচে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অংশ নেন। আয়োজকরা জানান, ম্যাচের উদ্দেশ্য ছিল পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত কর্মসংস্কৃতিকে আরও সুদৃঢ় করা। ভবিষ্যতেও কর্মীদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার কথা জানান সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম। এ সময় পরিচালক সৈয়দ মাহবুব ইসলাম ও পরিচালক সৈয়দ আরাফাত সালাম উপস্থিত ছিলেন। এছাড়া গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং কর্মকর্তা কর্মচারীরা খেলোয়াড়দের উৎসাহ দেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। চীনের প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক, 13টি সমঝোতা স্মারক সই। তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে একমত ঢাকা, বেইজিং। প্রায় 2 বছর চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। 28 জুন থেকে আবেদন। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে দৃঢ় প্রত্যয় নতুন হাইকমিশনারের। পাসপোর্ট ও বিআরটিএতে সবচেয়ে বেশি দুর্নীতি বলছে টিআইবি। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক প্রভাবে জিম্মি দুদক। ঢেলে সাজানো হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।